আজ শনিবার মালিথা বাড়ির সকলে বিয়ে এবং ঈদের কেনাকাটা করতে যাবে, আর আত্মীয়দের ইনভাইট পরের শুক্রবার থেকে দেয়া শুরু করবে। এ সপ্তাহে কেনাকাটা হবে, সেসবের তোড়জোড় চলছে। সময় এখন বিকেল 5টা। কথা হয়েছে তুহিন অফিস থেকে এলে সবাই একসাথে যাবে। সবাই বলতে দু পরিবারের ছোটরা। ইয়াসমিনরাও তুহিনদের সাথে যাবে। সকলে ডিসাইড করেছে বর কনে নিজস্ব পছন্দ মতো জিনিস কিনে নিবে। তুহিন কিছুক্ষণের মধ্যে চলে আসবে। বাড়ির সকলে প্রায় তৈরি হয়ে এসেছে। কুয়াশা তৈরি হয়ে বসে আছে সোফায়। সে বোরকা পরে হিজাব করেছে, বাইরে বোরকা হিজাবই ইউজ করে। কুয়াশার পাশে এসে তখন অয়ন বসলো। অয়ন আর অনি রয়ে গেছে খালার বাড়ি, এখানেই থাকবে এ কদিন। তাদের সিদ্ধান্ত ঈদ এবার খালার বাড়ি খালাতো ভাই বোনদের সাথেই করবে। যদিও তাদের মা রাখতে চাননি, কিন্তু আম্বিয়ার কথাই রেখে গেছেন। এমনিতেও তো ঈদের পরেই আবার আসার লাগতো। অয়ন পাশে বসতেই কুয়াশা তাকে একটু হাসলো। অয়ন বলল, কি করো কুয়াশা একা বসে? তেমন কিছু না ভাইয়া, ফোন টিপছি। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু বিশেষ কোনো মানুষের সাথে কথা বলছো নাকি? আছে এমন কেউ? আরে না না ভাইয়া, তেমন কিছু না। আর তেমন কেউ নেইও আমার, এমনি নিউজ ফিড স্ক্রল করছিলাম। কাঙ্ক্ষিত উত্তর পেয়ে বোধহয় অয়ন খুশি হলো। ঠোঁটের হাসির রেখা দেখা গেল। কথার মঞ্চে কথা দিয়ে আসল কথাটা বের করে আনলো। উত্তর পেয়ে গেছে সে, এবার এগোনো যাবে। মনে মনে কথাগুলো ভেবে বলল, আচ্ছা হুম আচ্ছা বুঝলাম, তবে তোমার কেউ নেই আর এখন হলেও সমস্যা হবে না, তাই তো? কথাটা সারমর্ম বোধে আসলো না কুয়াশার, তাই বুঝতে অয়নের দিকে তাকালো কিছুটা ভ্রুকুচকে। কুয়াশাকে তাকিয়ে থাকতে দেখে অয়ন বলল, না মানে বলতে চাচ্ছি বিশেষ মানুষ নেই, হলে তো সমস্যা হবে না। কুয়াশা কিছু বলল না। অয়ন যে কি বোঝাতে চাইছে সে বুঝেছে, এমনকি অনেক আগেই ওর ভাবভঙ্গি টের পেয়েছে। কিন্তু যত যাই বলুক, এ ছেলেকে তার পছন্দ না। কেমন গায়ে পড়া টাইপ স্বভাব, বিরক্তিকর। ওদের কথার মাঝে শিশির এসে অপর পাশে সোফায় বসলো। ফোন হাতে তার, ফোন টিপছে। ভাবনা এমন যেন সামনে আশেপাশে কেউ আছে তার দেখা নেই বা দেখেনি। কুয়াশা সেদিকে তাকালো আর সাথে সাথেই কোমর সহ পেট ব্যথার জানান দিল। গতকাল সকালে ওরকম ধরাতে আজ রাতের পর প্রচুর ব্যথা হয়েছে। একটু চাপ লাগতেই ব্যথা অনুভব হচ্ছে। গতকাল সারা দিন বেশি কিছু মনে না হলেও রাতের মধ্যে ব্যথায় টনটন করেছে। যদিও ওষুধ আর ব্যথার নিরাময়ের জন্য মলম দিয়েছে, তবুও একদিনে কমেনি। এখন শিশিরকে দেখি ব্যথা কথা মনে হলো। ওকে দেখলেই ব্যথার অংশটুকু আপনা আপনি জানান দিচ্ছে, এই ছেলেটা তোকে কাল ব্যথা দিয়েছে। কুয়াশা শিশিরের দিকে তাকিয়ে ওর 14 গোষ্ঠী উদ্ধার করলো দাঁতের দাঁত চেপে। যদিও শিশিরের 14 গোষ্ঠী ওর নিজেরও গোষ্ঠী, তবুও এক চুল পরিমাণ ছাড় দিল না। এমন সময় শিশিরের পাশে ধপ করে এসে বসে পড়ল অনি। শিশির পাশ ঘুরে একবার তাকালো অনির দিকে। অনি হেসে জিজ্ঞেস করলো, কি করছো শিশির ভাইয়া? কিছু না অনি। ও হ্যাঁ, এরপর আর কথা পেল না মেয়েটা। এই ছেলেটার সাথে কখনো কথা এগোনো যায় না। যদিও অনি গায়ে পড়া টাইপের মেয়ে না, ওর লজ্জা করে তবুও পছন্দ করে ছেলেটাকে, তাই টুকটাক কথা বলতে আসে যেচে। কিন্তু এ ছেলে বরাবরই গা ছাড়া ভাব নিয়ে থাকে। প্রশ্নের উত্তরের চেয়ে এক অংশ কথাও বেশি বলে না। অনি লক্ষ্য করল শিশির হালকা আকাশি কালার শার্ট পরেছে, হাতাগুলো ফোল্ড করা। ডান হাতে কালো বেল্টের ঘড়ি। উজ্জ্বল হলুদ ফর্সা লোমশ হাতগুলো অতি আকর্ষণীয় লাগছে। একটু একটু ঘাম জমে আছে, এজন্য লোমগুলো লেপ্টে আছে হাতে। আকাশি কালার শার্টের সাথে নেভি ব্লু জিন্স প্যান্ট বেশ মানিয়েছে, দারুণ। একটু বেশি কাছে বসার দরুন শিশিরের শরীর থেকে দারুণ একটা স্মেল আসছে। অবশ্য সেটা পারফিউমের, তবে ঠাউর করতে পারল না পারফিউমটা কোন ব্র্যান্ডের। গন্ধটা মাতাল করা। কখনো মনে হচ্ছে রজনীগন্ধার মতো সুবাস, আবার কখনো মনে হচ্ছে অন্য কিছু। বুকের উপরে দুটো বোতাম খোলা। এবার অনেক শিশিরের মুখের আদলে নজর দিল।
ছোট ছোট দাড়িযুক্ত গোলগাল মুখ, সাথে উঁচু নাক, হালকা গোলাপি ঠোঁট। শিশিরের ঠোঁট দুটো একদম দাবানো, যেটা ওর মুখের সাথে অতি সৌন্দর্য। কালো ঘন বাঁকা ভ্রুযুগল, কপালের স্বভাব সুলভ একটা ভাঁজ পড়ে থাকে। এ ছেলের কপালটাও নজর কাড়া। উঁচু লম্বা মানুষটার মেধিন সুঠাম শরীরে যে কোনো মেয়ে পাগল হতে বাধ্য। অনি এই কিছুক্ষণের মধ্যে শিশিরকে চোখ দিয়ে গিলে খেতে লাগলো। শিশির বুঝল একজোড়া চোখ তাকে অতি নিপুণভাবে পর্যবেক্ষণ করছে। তবে শিশির বেশি পাত্তা দিল না। মেয়েটা ছোট, এ বয়সে কাউকে ভালো লাগতেই পারে, এতে দোষের কিছু নেই। তাকিয়ে থেকে অনি মনে মনে বলল, মাশাল্লাহ, এই ছেলে এত সুদর্শন কেন? আল্লাহ শুধু মেয়েদের না, ছেলেদেরও অতি যত্ন করে নিপুণ কারিগরে বানান, যার প্রমাণ এই ছেলেটা অতিশয় সুন্দর। সে অনির ভাবনার মাঝে ইয়াসমিন আর ঈশা চলে এলো ওদের বাড়ি থেকে। ঈশার মা বাবা আসেনি, শুধু ওরা দু বোন এসেছে। এসে ওরা কুয়াশার পাশে বসলো, বসে টুকটাক গল্প করতে লাগলো। আস্তে আস্তে বৃষ্টি, হিমেল, নিহার চলে এলো। বাড়ির বড়রা আজ যাবে না, কথা হয়েছে ছোটরা আসলে বড়রা কেনাকাটা করবে। তুষার এখনও আসেনি। এরই মাঝে তুহিনও চলে এলো। তুহিন এসে সবাইকে বলল, 10 মিনিট বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। সকলেই সম্মতি দিতে সে চলে গেল। 10 মিনিট পরে তুহিন এলে সবাই বাইরে চলে এলো। এখন কথা হচ্ছে, সকলে তো চলে এসেছে, কিন্তু কে কিভাবে যাবে? আচ্ছা, তুষার নেই, ওর গাড়িটাও নেই, বৃষ্টি আছে, তার উপর অয়ন, অনি আছে। তাই ঠিক করলো দুটো রিক্সা ডাকবে। ভাবনা অনুযায়ী দুটো রিক্সা আসলে একটাতে অনি আর বৃষ্টি উঠল, আর একটাতে ঈশা কুয়াশাকে উঠতে বলল। ইয়াসমিনকে তুহিন বাইকে নিল, নিহার নীল, অয়নকে আর হিমেল শিশিরের সাথে উঠল। সবশেষে সবাই রওনা হলো। তারা সকলে কুষ্টিয়া লাভলি টাওয়ারের শপিং কমপ্লেক্সে মলে গিয়ে পৌঁছলো। এখান থেকে কেনাকাটা করবে। প্রথমে ভেবেছিল পরিমল টাওয়ার শপিং কমপ্লেক্সে যাবে, সিদ্ধান্ত বদলে লাভলি টাওয়ারে এলো। ভিতরে ঢুকে প্রথমে শাড়ির দোকানে সাইডে গেল। ইয়াসমিনের জন্য শাড়ি নেওয়া হবে আগে, এরপর তুহিনের জন্য শেরওয়ানি, এরপর সবাই কেনাকাটা করবে। কথা অনুযায়ী সবাই কেনাকাটা শুরু করলো। এদিকে অনি প্রথমেই শপিং মলে এলো বলে ঘুরে দেখার বায়না করলো। প্রথমে কুয়াশা ঈশাকে বলল, কিন্তু ওরা ইয়াসমিনের সাথে, তাই এই সুযোগটা কাজে লাগিয়ে শিশিরকে ধরল, কিন্তু সুবিধা করতে পারল না। হে ছেলে জব্বর খাটতারা, উপায় না পেয়ে নিজেই ঘুরে ঘুরে দেখছে। কুয়াশার গরম সহ্য হচ্ছিল না বলে বেরিয়ে এলো। যদিও এসি আছে, তবুও অতিরিক্ত গ্যাঞ্জাম সহ্য হলো না, তাই বেরিয়ে এলো। এসে হাতখড়ির দোকানের সাইডে গেল। ওর আবার এই একটা অভ্যাস, শপিং মলে গেলে আগে ঘড়ির দোকানে যাবে, তাও আবার ছেলেদের। ওর নাকি মেয়েদের ঘড়ির ডিজাইনের থেকে ছেলেদের ঘড়ির ডিজাইন ভালো লাগে, কেনেও ছেলেদের গুলোই। ভাবনা অনুযায়ী ঘড়ি দেখছিল। সে সময় অয়ন এসে পেছন থেকে বেশ কাছে দাঁড়িয়ে কানের কাছে মুখ নিয়ে বলল, পছন্দ হয়? কিছুটা চমকে উঠল কুয়াশা। আচানক এত কাছ থেকে কথা পেয়ে ঘুরে দেখল অয়ন। বিরক্ত হলো একটু, তবে কিছু বলল না সেটা নিয়ে। অয়নের কথায় উত্তর করতে বলল, দেখছি, দেখা যাক কোনটা পছন্দ হয়। আচ্ছা, পছন্দ করো, আমি গিফট করব তোমাকে। কুয়াশা তাকালো অয়নের দিকে। অনেক কাছে দাঁড়িয়ে বলে একটু সরে গেল সে। বিষয়টা শিশিরের চোখে পড়ল। সেও ঘড়ির দোকানে আসছিল। বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলল। এ দুটো সব সময় ফেভিকলের মতো চিপকে থাকে। ভেতরে ঢুকে গম্ভীর কণ্ঠে কুয়াশাকে বলল, এখানে কি করছিস? কুয়াশা শিশিরের কণ্ঠ পেয়ে ঘুরে তাকালো, তারপর শিশিরের উপর বিরক্ত নিয়ে বলল, ঘড়ি দেখছি, অয়ন ভাইয়া নাকি আমাকে গিফট করবে। শিশির বিড়বিড়িয়ে ছত্রসব আদিক্ষেতা। বলতে বলতে সেও ঘড়ি দেখা ধরল। দেখতে দেখতে একটা ঘড়ি পছন্দ হলো, যেটা কুয়াশারও হলো। ব্যাস হয়ে গেল, আর কি লাগে এদের ঝগড়া করার ওসিলা হিসেবে। এইটুকুই যথেষ্ট। জায়গা ক্ষণ আর মানবে না এখন এরা। দুজনে ঘড়িটা একসাথে একই সময় ধরল। শিশির ভ্রুকুচকে তাকালো, তার থেকে দ্বিগুণ ভ্রুকুচকে
কুয়াশা তাকালো। শিশির দাঁত চেপে বলল। কি সমস্যা কি তোর? একইভাবে কুয়াশা বলল। তোমার সমস্যা কি? আমার সমস্যা, ঘড়িটা আমি আগে ধরেছি, আর সেটা এখনো তুইও ধরেছিস। আগে না, আমি আগে ধরেছি এবং পছন্দ করেছি। তুমি আমার পছন্দ করা ঘড়ি ধরেছ। শিশির আরও চটে গেলে বলল। থাপড়িয়ে দাঁত ফেলে দেবো। খবর ঠাসা একটা। এখানে তর্ক ঝগড়া করতে চাচ্ছি না। ভালো মেয়ের মতো ছাড় এটা। পারবো না। বলে এবার কণ্ঠ খাদে নামিয়ে কিছুটা শিশিরের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল। তুই আমাকে থাপ্পড় দিলে আমি ছেড়ে দেব? তোর চুলও একটাও রাখবো না বুনো ওল। তাই বলছি ছাড়। লেহ, হয়ে গেল। শিশির এবার রাগে দাউ দাউ করে জ্বলে উঠল। এর মুখে তুই শুনে অতিরিক্ত বেয়াদব হচ্ছে দিন দিন। কুয়াশাকে এত মানুষের সামনে মারতে না পেরে কুয়াশার যে হাত দিয়ে খড়িটা ধরে রেখেছে সে হাতে অতি কৌশলে খামচি দিয়ে ধরল। কুয়াশা চোখ বড় বড় করে তাকালো। মাংস বোধ হয় তুলে নিয়েছে এই বুনো ওল। ইস, জ্বলে যাচ্ছে। ভাবতে ভাবতে সেও একইভাবে শিশিরের হাতে খামচি ধরল। শপিং মল তো কি হয়েছে, ছাড় দেবে? কখনো না, একাংশ ছাড় দেবে না। শিশিরও ব্যথা পেল, চিবিয়ে চিবিয়ে বলল। গোবর ঠাসার বাচ্চা, ছাড়, নয়তো খবর করবো তোর। পাবলিক প্লেস সিন ক্রিয়েট করবি না বলে দিলাম। এটা আমার আগে পছন্দ হয়েছে। এই বুনো ওলের বাচ্চা, এটা আমার আগে পছন্দ হয়েছে। শিশির চোখ গরম করে তাকালে কুয়াশা আবার বলল। আমি আগে ধরেছি, তুমি ছাড়ো। ওদের এমন ফিসফিস করে ঝগড়া করতে দেখে অবাক চোখে দোকানদার সহ অয়ন তাকিয়ে আছে। অয়ন মনে মনে বলছে। এরা না আবার এখানেই একে অপরের পিটাতে শুরু করে, মায়ের ইজ্জত সব যাবে তখন। কথাটা আপন মনে ভেবে অয়ন দোকানে থাকা একটা ছেলের কাছে গিয়ে আস্তে করে বলল। ভাইয়া, ওই সেম কোয়ালিটির ঘড়ি আর আছে? ছেলেটা বলল। দেখে জানাচ্ছি ভাইয়া, ওয়েট প্লিজ। ওকে। কিছুক্ষণ পর দোকানের ছেলেটা জানালো ঘড়ি আছে, কিন্তু কালার ভিন্ন। ওরা যেটা নিয়ে কারাকারি করছে সেটা কফি কালার বেল্টে, আর অন্যটা ব্ল্যাক। সেটা গিয়ে দোকানদার শিশিরকে বলল। এক্সকিউজ মি ভাইয়া, সেম কোয়ালিটি আছে এটার, আপনারা চাইলে দেখতে পারেন। শিশির তা শুনে কুয়াশার দিকে তাকিয়ে বলল। ওটা একে দেখান। কুয়াশা বলল। না, একে দেখান, আমার এটাই পছন্দ হয়েছে। মেয়ে মানুষ মানেই ঝামেলা। কথাটা বিড়বিড়ালো শিশির। তারপর আর তর্ক করতে চাইল না বলে ছেলেটাকে বলল। দেখান ওটা। ছেলেটা ঘড়িটা দেখাতেই রাগ হলো। এটা তো ব্ল্যাক বেল্ট। শিশির বলল। এটা তো ব্ল্যাক বেল্ট, আমার কফি বেল্ট লাগবে। ওটার সেম দেখান। সরি ভাইয়া, কফি কালারটা একটাই আছে। কুয়াশা তা শুনে আনন্দে আটখানা হয়ে গেল। এটা বাড়ি হলে একটু নেচে নিত এতক্ষণ। দাঁত বের করে হেসে ছেলেটাকে বলল। এক্সকিউজ মি ভাইয়া, এটা প্যাকেট করে দিন আমাকে। আর হ্যাঁ, টাকাটা এই ভাইয়ার থেকে নেবেন। শেষের কথাটা শিশিরের উদ্দেশ্য করেই বলল। শিশির তো গেল আরও রেগে। কত বড় বেহায়া, তার পছন্দের ঘড়িটা নিয়ে আবার তাকেই পেমেন্ট করতে বলছে। বিয়াদব কত প্রকার হলে এমন করতে পারে। চিবিয়ে চিবিয়ে আস্তে করে বলল। আমার টাকা পড়েনি, তোকে ঘড়ি কিনে দেবো আমি। তুমি দেবে আরও তোমার ঘাড় দেবে, তোমারই ঠেকা পড়বে দেখো। শিশির কুয়াশার কথায় পাত্তা দিল না। সে ছেলেটাকে বলল। এই ঘড়িটা আমাকে প্যাকেট করে দিন, আমার এটা লাগবে। ওকে, অন্যটা দিন। জীবনেও না। অয়ন এবার না পেরে বলল। শিশির, কি করছো এই শপিং মলে? ওর পছন্দ হয়েছে কিনা? তুমি অন্যটা নাও। শিশির এমনিতেই ফেভিকল টাইপের জন্য অতিশয় বিরক্ত এই অয়নের উপর। এখন কুয়াশার হয়ে সাফাই গাইতে দেখে আরও বিরক্ত হলো। শেষমেশ না পেরে শিশির অন্য আরেকটা দেখলো, যেটা বেল্ট কফি কালার। কুয়াশা বিশ্বজয়ের হাসি দিয়ে দোকান থেকে বেরিয়ে এলো ঘড়ি নিয়ে। এদিকে অয়ন ঘড়ির পেমেন্ট করতে গেলে শিশির থামিয়ে দিল, বলল। আমি পেমেন্ট করছি দুটোরই, তোমার দিতে হবে না। আরে না, আমি কি করছি, এমনি আমি ওটাকে গিফট করতে চেয়েছি। শিশির বিরক্ত হয়ে বলল। অয়ন, অন্য কিছু গিফট করো, সেটা আমার অপ্রকাশ্যে। আমার সামনে আমার বোনের জন্য অন্য কেউ পেমেন্ট করুক, এটা ভালো লাগবে না। আমি কি বোঝাতে চাইছি তুমি নিশ্চয়ই বুঝেছ। যথেষ্ট বুদ্ধিমান তুমি।
অয়ন আর কি বলবে, কিছু বলতে পারল না। আসলে এটা ঠিক যে কোনোভাবেই যতই কুয়াশাকে অপছন্দ করুক, বাবাহীন মেয়েটার ঘরের বাহিরে তাদেরই দায়িত্ব। শিশির নিজে ঘরে যা করার করুক, যা বলার বলুক মেয়েটার সাথে, কিন্তু ঘরের বাহিরে নিজের চোখের সামনে এসব মানবে না। অবশেষে কি আর করার। অয়ন চুপ রইল আর শিশির ওর ঘড়ির দাম সহ কুয়াশার ঘড়ির দাম দিল। জীবনে প্রথম ইচ্ছে না থাকা সত্ত্বেও সব থেকে অপছন্দের মেয়েটাকে ঘড়ি কিনে দিতে হলো। কখনো কোনো জিনিস সে কেনে না কুয়াশার জন্য, এই প্রথম। যেখানে কুয়াশাকে সহ্য করতে পারে না সেখানে কিছু কিনে দেওয়ার প্রশ্নই আসে না। তুষার কিনে দেয়। কথায় আছে, ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে। কেটে গেছে আরও একটা সপ্তাহ। এই এক সপ্তাহে সবাই বেশ জমজমাটভাবে বিয়ে এবং ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছে। শপিং করা, নিজেদের শারীরিক চর্চা, রূপচর্চা, ঘুরতে যাওয়া, প্ল্যানিং সব একদম কনফার্ম করে বসে আছে বাড়ির ছোটরা। মালিথা বাড়িতে যেন 2 সপ্তাহ আগে থেকে ঈদ বিয়ের আমেজ লেগে গেছে। কাজিনরা সকলে মিলে হই হুল্লোড়, আড্ডা, মাস্তি, সকলকে নিয়ে ঘোরাঘুরি, এক্কেবারে এলাহি কাণ্ড। ছোটদের এমন আনন্দে মালিথা ভিলার প্রতিটি কোনায় কোনায় প্রাণ সঞ্চার হচ্ছে। সব কিছুর মাঝে শিশির, কুয়াশার ঝগড়া, মারামারি, চুলোচুলি কেউ মিস করেনি। ওদের ঝগড়ায় সবাই চিপস সহ পপকর্ন নিয়ে এনজয় করেছে বললে ভুল হবে, করে চলেছে। সবসময় সেটা সকলে ফ্রি ডেটা এবং ফ্রি টিকিটের দেখতে পারে। ফ্রি জিনিসটা সকলের আনন্দ দেয়। ফ্রিতে বিনোদন পেলে কি আর কেউ মিস করতে চায়? একদম না, কখনো মিস করতে চায় না। তাই শিশির, কুয়াশার ঝগড়া, চুলোচুলিও কেউ মিস করে না। বিনা পয়সায় সকলে এনজয় করে। এই কয়েকদিনে অনি আর অয়ন শিশির, কুয়াশাকে বেশ ভালো নাজেহাল করে চলেছে। শিশিরের সেদিনের বলা কথাটা ধরতে পেরে অয়ন অবশ্য এখন জায়গা মেপে কুয়াশার সাথে ফ্লার্ট করে। কুয়াশার ভাইদের সামনে বেশি সুবিধা করতে পারে না। কুয়াশাও অয়নকে পছন্দ না বিধায় পাত্তা দিচ্ছে না। যাকে পছন্দ না তাকে পাত্তা কি করে দেবে? অমন পছন্দ তো রনিও করে। সবাইকে কি তাহলে সে পাত্তা দেবে? তার কথা। যে রাজকুমার আমার মনের রাজ্যে জায়গা করে নিতে পারবে, এই রাজকন্যা তার রাজ্যের রাজরানী হবে। তো সে জায়গায় হয়তো এখনো করতে পারছে না কেউ, তাই রানীর মনে দখলদারিও কেউ করতে পারছে না। এদিকে এই সপ্তাহে আত্মীয় স্বজনদের ইনভাইট করা শুরু করেছে সকলে। যাদের বাসায় গিয়ে দাওয়াত করা প্রয়োজন তাদের বাসায় গিয়ে দিচ্ছে, আর যেখানে কার্ড পাঠানো প্রয়োজন সেখানে কার্ড পাঠাচ্ছে। শিশির, কুয়াশা, তুষার, তুহিন, নিহার, হিমেলের বন্ধু বান্ধব সহ বৃষ্টির মায়ের বাড়ি, শিশিরের নানান কুলের লোকসহ জাকিয়ার ভাই বোনদেরও দাওয়াত করেছে। টুকটাক ভালো কাছের আত্মীয়দের মধ্যে পড়ে এমন সকল আত্মীয়দেরই দাওয়াত করেছে। তুষারের বিয়েতেও এমন বড় আয়োজন করা হয়েছিল। জাকির মালিথা, জাহিদ মালিথা মিলেই করেছিলেন। সেই হিসেবে তুহিনের বিয়েতেও 2 ভাই মিলে আয়োজন করছেন। এদের বাড়ির এই জিনিসটা খুবই মনোমুগ্ধকর। 3 ভাই চূড়ান্ত মেলবন্ধন। ভালোবাসার অভাব নেই পরিবারের মাঝে, ভাইদের মাঝে, যাদের মাঝে অপার ভালোবাসা এবং দরদ। এটাই জালাল মালিথাই তৈরি করে গেছিলেন। তিনি শিখেছিলেন যে কোনো পরিস্থিতিতে একে অন্যের সঙ্গ না ছাড়তে, সারা জীবন একে অপরের সাথে থেকে সাপোর্ট করতে, ভালোবাসতে। ভাইদের থেকে ভাইয়ের ছেলে মেয়েগুলো শিখেছে। এজন্যই তো সকলের মাঝে ভালোবাসার সর্বপ্রথম কথা বলে। আজই চাঁদরাত, কালী ঈদ। গ্রাম্য আঞ্চলিক ভাষায় এটি একটি প্রচলিত কথা। এই চাঁদরাতে যে কত বড় আনন্দ এসে হাতছানি দেয় গ্রামের ছোট বড় ছেলে মেয়েদের কাছে, সেটা শুধু যারা গ্রামে বাস করে তারাই উপভোগ করতে পারে। চাঁদরাতে এ বাড়ি থেকে ও বাড়ি, বড় বড় বোন কিংবা পাড়া ঘরের বোন কিংবা অন্যদের থেকে মেহেদি দিয়ে আনন্দ করে ছোটরা বড়রা একজোট হয়ে পিকনিক করে ছোট বড় সকল প্রকার মানুষ।
ঈদের আগের দিন রাতে জেগে মেহেদি পড়ে, পিকনিক করে, রাত কাবাব করে পরের দিন ঈদ উদযাপন করে। পিকনিক করে রাত কাভার করে পরের দিন ঈদ উদযাপন করে। তো আজ সেই চাঁদ রাত, কাল ঈদ, ঈদুল আজহা অর্থাৎ কোরবানি ঈদ। সেই অনুযায়ী মালিথা ভিলার সকলে প্ল্যান করেছে পিকনিক করবে। আয়োজন ছাদে করা হবে, ছোট বড় সকলে করবে, কিন্তু আয়োজনের আনন্দের ছোটরা দায়িত্ব নেবে। সকাল থেকে এখন দুপুর পর্যন্ত একজোট হয়ে এই প্ল্যানিং নিয়েই সকলে পড়ে আছে। পিকনিক কি দিয়ে হবে, কিভাবে আয়োজন হবে, সব কিছু নোট করছে। বৃষ্টি লিখছে, বাকিরা হুকুম জারি করছে। একের পর এক লিস্ট নাম লিখছে খাবার তালিকায় এবং উপকরণের। পিকনিকের খাবারের আয়োজন হবে বিরিয়ানির সাথে, নাকি আবার রোস্টও করতে হবে, এটা কুয়াশার কথা। এই কথা বলাতে শিশির এবং তার মাঝে এক চালান যুদ্ধ হয়েছে। শেষে কুয়াশা জিতেছে। কুয়াশার কথা অনুযায়ী বিরিয়ানি, রোস্ট, শাহি বোরহানি, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কোকাকোলা ও 7 আপ, আরও অন্যান্য কিছু পদ থাকবে। সেসব ঠিকঠাক করে বাজারের দায়িত্বে ছেলেদের ঘাড়ে পড়েছে। যদিও সব বাড়িতেই আছে, কিন্তু তারা চাইছে পিকনিকের জন্য আলাদাভাবে কিনতে। এতে করে নাকি আনন্দ দ্বিগুণ হবে। সেটা শুনে শিশির নিহারকে বলল, তুই কর কি, এই গরমে আমি বাজার করতে যেতে পারবো না। পারলে তোরা চা, আমি নেই সবে। খাবার টাইমে ডাকবি, চলে আসবো। এখন গেলাম আমি। শিশিরের কথা শুনে কুয়াশা চটে গেল, রাগ নিয়ে বলল, কি শখ দেখো রাজপুত্রের, লাগে যেন তোলা কোনো শোপিস। হ্যাঁ গো, তোমারে কি তুলে রাখবো? আমরা সকলে খেটে খেটে মরবো আর তোমাকে শুইয়ে রেখে তৈর করে গিলাবো? কোন মুখ নিয়ে খাবার সময় গেলতে আসবা শুনি? কুয়াশার কথায় শিশির চোটে বোম হয়ে গেল। মুখের ভাষা, 3rd ক্লাস একটা মেয়ে হচ্ছে দিন দিন। শিশির রেগে তাতে দাঁত চেপে বলল, এই গোবর ঠাসা, তোর মুখের ভাষা ঠিক করবি নাকি আমি উঠবো? বেয়াদব কত প্রকার হচ্ছিস সেটা কিন্তু দেখিয়ে ছাড়বো, সাথে সোজা করেও ছাড়বো। তারপর একটু থেমে বলল, আর হ্যাঁ, আমি এমনি গিলবো নাকি কাজ করে গিলবো সেটা তোকে কে দেখতে বলেছে? তুই কাজ কর না, কাজের বেটি রহিমা। কত বড় সাহস! কাজের বেটি রহিমা বলল। ফুরফুরে মেজাজটাই দিল নষ্ট করে এই বুনো ওল। শিশির অন্য পাশে সোফায় বসে ছিল, ওর দিকে তর্জনী আঙ্গুল তাক করে বলল, এই বুনল। আর বলতে পারল না। তুহিন থামিয়ে দিল, বলল, করছিস কি তোরা? থাম, তোদের কাউকে কোথাও যেতে হবে না। আমি আর বাই গিয়ে সব কিনে এনে দেব, রান্নাও করতে হবে না। তুহিন তুষার এতক্ষণ ছিল না বসার ঘরে। ওদের ঝগড়ার মাঝেই উপর থেকে এসেছিল, এসেই নিত্যদিনের ধারা দেখছিল আর কি। তুহিনের কথায় সকলেই বাদ সাধল। সকলে বলল রান্নারা নিজেরাই করবে, কেননা পিকনিক নিজেরা রান্না না করতে পারলে পিকনিকের মজা কিসের। তাই সকলে বলল বাজার যেন তুহিনরা করে দেয় আর রান্না তারা মেয়েরা করবে। সে কথা অনুযায়ী সকল কিছু গোছানো হলো। বিকেলে ইয়াসমিন আর ঈশা আসলো। এদের আসতে দিচ্ছিল না মা বাবা। আমিনুল হকের কড়া নিষেধাজ্ঞা ছিল। বিয়ের আর মাত্র সপ্তাহখানেক আছে, সেখানে বাড়িতে কিসের যাওয়া? একেবারে বিয়ের দিন যাবে, তার আগে না। ইয়াসমিনেরও ইচ্ছে ছিল না। সে অনেক করে মানা করেছিল কুয়াশাদের, কিন্তু কুয়াশা সহ বৃষ্টি, অনি, আম্বিয়াকে ধরে রাজি করিয়েছে। তারা সকলে আনন্দ করবে আর ওরা দুজন বাদ থাকবে। আম্বিয়া ফোন করে বলেছেন, আমাদের বাড়ি বউ হয়ে আসবি তো হয়েছে, বিয়ের সপ্তাহ রয়েছে তো কি হয়েছে, সবসময়ই এক ওদের থাকে। এখানে সবাই ঈদ উপলক্ষে আনন্দ করছে, সেটাতে সামিল হয়েছে। তোরা শুধু দুজন বাড়িতে একা থেকে কি করবি? বিয়ের অনুষ্ঠান পরে এখন ঈদ আনন্দ কর। এমন আরও অনেক কথা বলে ইয়াসমিনকে এনেছে, সাথে আমিনুল হককেও বলেছেন। ওরা দুই বোনও আর মানা করেনি। সকলে যখন আনন্দ করছে তারাও করুক। তুহিন গিয়ে দুজনকে এনেছে। ঈশা আসতেই যেন আরও আনন্দ বেড়ে গেল। সন্ধ্যার সময় আসতেই রান্নার কাজ শুরু করে দিয়েছে। আগেই গোছগাছ করা হয়েছিল, এখন শুধু রান্না করতে হবে।
ছাদের উপরে রান্নার আয়োজন করা হয়েছে। মিলেমিশে সবাই কাজ করছে, ছেলেরাও হাত লাগিয়েছে। ছাদে খোলামেলা জায়গায় বেশ সুবিধা হচ্ছে। যে গরম পড়েছে, এই গরমে ছাদই বেটার। ছাদের লাইট আছে, সেটা সহ লাইটিং করেছে হিমেল আর নেহার। এরা দুটো এই কাজ খুব ভালো পারে। হিমেল তো আরও পটু। গানের আয়োজনও আছে ছাদের এক কোণে। মৃদু শব্দে গানও হচ্ছে। তাদের ছাদ ছাড়াও অন্যান্য ছাদেরও লাইটিং করে গান বাজিয়ে পিকনিক করছে অনেকে। সন্ধ্যা শেষ হয়ে রাত নেমেছে ধরণীর বুকে। পূর্ণিমার রাত সহ চারিদিকে কৃত্রিম আলোয় ছেয়ে গেছে। মৃদু মন্দ হাওয়া বইছে। উৎসব মুখর পরিবেশ। ছোটরা মন দিয়ে কাজ করছে। বাড়ির তিন-যা দেখিয়ে দেখিয়ে দিচ্ছে। তাদের কাউকে হাত দিতে দিচ্ছে না। একসময় বৃষ্টি বলল, কুয়াশা, শশা আনা হয়নি এখানে? তুমি গিয়ে নিয়ে আসো, রান্নাঘরে আছে, ঝুড়িতে রেখে এসেছি, দেখো, গিয়ে আনো। কুয়াশা সম্মতি দিয়ে নিচে হাঁটা ধরল। কুয়াশা যেতে একটু পর অয়নও নামলো, কারণ তার ফোনে কল এসেছে। এখানে গানের শব্দ শোনা যাবে না বলে নিচে নেমে গেল। এটা শিশির লক্ষ্য করল। শিশির দেখল না যে অয়নের ফোনে কল এসেছে। সে শুধু দেখল অয়ন নেমে গেল। আর কিছুক্ষণ আগে কুয়াশা গেছে বাড়ির মধ্যে। এখন আর কোনো সদস্য নেই বাড়ির মধ্যে। ছোট বড় সবাই ছাদে। চাচুরা নেই অবশ্য, কিন্তু তারা বাড়ির মধ্যেও নেই, বাহিরে গেছেন। শিশিরের মেজাজটা গেল চোটে। অয়নের উপর প্রচণ্ড রাগ হচ্ছে, আর মাথার মধ্যে কিছু কথা বাড়ি খাচ্ছে। অয়নের কোনো খারাপ মতলব নেই তো, যে কোনো খারাপ কিছু করতে চাইছে নাকি কুয়াশার সাথে? যতই হোক বোন তার। নাকি সেই ভুল দেখছে। অয়নকে অতটা খারাপও মনে হয় না, কিন্তু যদি হয়, যদি খারাপ কিছু করে। এসব ভেবে শিশির উঠে দাঁড়ালো। উদ্দেশ্য অয়ন কি করে দেখার। শিশির যখনই নামতে যাবে তখনই গেল কারেন্ট চলে। সবাই হা হুতাশ করতে লাগলো। কারেন্টের 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। সময় পেল না যাওয়ার। এবার শিশির একটু বিচলিত হলো। বাড়ির মধ্যে শুনশান নীরবতা। কেউ নেই, আলো নেই, পুরো অন্ধকার। কুয়াশা তো একাই আছে বোধহয়। অন্ধকারে ভয়টা হয়ে পায় কিনা গোবর ঠাসাটা, যদিও সেসব দেখার বিষয় তার না। তবুও অয়ন নিচে শুধু এটা মাথায় ঘোরপাক খাচ্ছে। ভাবতে ভাবতে নিচের উদ্দেশ্যে গেল সে। এদিকে কুয়াশা কেবলই রান্নাঘর থেকে বেরিয়ে বসার ঘর পর্যন্ত এসেছিল, তখনই কারেন্ট গেছে। ঘুটঘুটে অন্ধকারে সে এক পা ফেলতে পারছে না। চোখে হঠাৎ অন্ধকারও সইছে না। ভয় পেল অনেকটা। এত বড় বাড়িতে এখানে কেউ নেই, সে একা। অন্ধকার এমনই ভয় হয়। অন্ধকারে এমনি ভয় হয়। তবুও সাহস জুগিয়ে অন্ধকারে আন্দাজে মতো পা ফেলে সোফায় টি টেবিলে অবধি এসে হাতের ঝুড়িটা রাখলো। তার কাছে ফোন নেই যে ফোনের ফ্ল্যাশ জ্বালাবে। ফোন ছাদে সাথে আনেনি। আনবে কি করে? সে কি জানতো কারেন্ট যাবে? আর কারেন্ট ছিল এবং সবখানে আলো ছিল বলেই ফোন আনার প্রয়োজনও পড়েনি। কি আর করবে? এখন কাউকে ডাকলেও শুনতে পাবে কি পাবে না কেউ। তাই অন্ধকারে হাতড়ে হাতড়ে আবার রান্নাঘরের উদ্দেশ্যে যেতে লাগলো। উদ্দেশ্য ওখান থেকে আগে আলো জ্বালাবে। যদিও ভয় করছে, তবুও নিজের বাড়ি বলে একটু দমে আছে। এমন সময় অয়ন উপর থেকে আসছে। সে রুমে এসেছিল। কারেন্ট যাওয়াতে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে আসছে। উপর থেকে আলো আসতে দেখে কুয়াশা তাকিয়ে দেখলো অয়ন। কুয়াশা অয়নকে ডাকলো, অয়ন ভাইয়া, লাইট দাও। অয়ন কিছুটা অপ্রস্তুত হয়ে গেল অন্ধকারে কোনো মেয়ে কণ্ঠ পেয়ে। পরক্ষণে কুয়াশার দিকে লাইট ধরে তাকে দেখতে পেল। জিজ্ঞেস করলো, কুয়াশা, অন্ধকারে তুমি কি করছো এখানে? বলতে বলতে নামতে লাগলো অয়ন। কুয়াশা পুরো ঘটনাটা বলল। অয়ন নেমে আস্তে আস্তে কুয়াশার দিকে তখনই তাকালো। তখনই অসাবধানতার এক সিঁড়ি বেশি অতিক্রম করে ফেলার কারণে নিচে পড়েই যাচ্ছিল, কিন্তু নিজেকে সামলে নিল। পড়তে পড়তে বেঁচে গেছে। নিজেকে সামলাতে পারলেও ফোনটা সামলাতে পারল না। মাঝ বরাবর সিঁড়ি থেকে একদম নিচে গিয়ে ছুটে পড়ল ফোন, যার দরুন ফোন ফেটে তো গেছেই, সাথে বন্ধ হয়ে গেল।
ইন্নানিল্লাহ হয়ে গেছে বোধহয় ফোনটা। কুয়াশা এবার চেঁচিয়ে উঠল, আরও অন্ধকার হয়ে গেল। অয়ন বিচলিত হলো। সে বলল, আরে কুয়াশা, ভয় পেও না, ওয়েট, আমি আসছি। ওখানেই থাকো, ভয় নেই, ভয় পেও না। এমন সব কথা বলতে বলতেই সিঁড়ির রেলিং ধরে এক পা করে নেমে আসছে অন্ধকারেই। তারপর আস্তে আস্তে কুয়াশার কাছে আসতে লাগলো। দুজনই কথা বলছে, যাতে কেউ অপ্রস্তুত না হয় বা ভয় না পায়। মাত্রই অয়ন কুয়াশার কাছে এসে দাঁড়িয়েছিল, ঠিক সে সময় শিশির আসলো। তার হাতে ফোনের আলো জ্বলছে। কিছুটা দূরে সে দাঁড়িয়ে, আলো কুয়াশা আর অয়নের দিকে ধরা একদম। ওদের অন্ধকারে এতটা কাছাকাছি দেখে রণমূর্তি ধারণ করলো শিশির। চোখ মুখ লাল করে তাকিয়ে আছে কুয়াশার দিকে। হাতের পেশি এবং রগগুলো ফুলে ফেপে উঠেছে। কুয়াশার চোখের আলো পড়াতে চোখে হাত দিয়েছে সে। অয়নও একইভাবে হাত দিয়েছে। ওদের ভাবভঙ্গি দেখলে মনে হবে যেন ওরা কোনো অকাম কুকাম করছিল, কিন্তু আসল ঘটনা তো তা না। এদিকে শিশির তেমন কিছুই ভেবে বসে আছে, কুয়াশার দিকে এজন্য অমন নজরে তাকিয়েছে। তাকিয়ে থেকে বাজখাই কণ্ঠে চেঁচিয়ে উঠল, কুয়াশা! কণ্ঠে এমন তেজ শুনে কুয়াশার বুক ধুক করে উঠল। হৃৎপিণ্ড জোরে জোরে লাফাতে লাগলো। অয়নও কিছুটা ভরকে গেল। অয়ন বুঝলো শিশির ভাবনার ব্যাপারটা, তাই সে বলতে গেল, শিশির, তুমি? কিছু বলতে পারল না। একদম ঝড়ের বেগে এসে কুয়াশার গাল লাল করে দিল। এতটা জোরে থাপ্পড়টা দিয়েছে যে গালটা টনটন করছে। সাথে সাথে চোখ থেকে পানি ঝরতে লাগলো। গালে হাত দিয়ে শিশিরের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আজ অব্দি বোধহয় এতটা জোরে কারো কাছে মার খায়নি সে, এমনকি শিশিরের হাতেও না। শিশির এতদিনে এমন মার দেয়নি। এই মারের যেন সাক্ষাৎ শাসন ছিল। এটা কোনো অপছন্দ করার জন্য মারার ছিল না। কুয়াশাকে মারতে দেখে অয়ন চমকে উঠল, বাকরুদ্ধ হয়ে গেল। হতভম্ব হয়ে সে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মারটা যে কি পরিমাণ জোরে ছিল তা সে কাছে থেকেই বুঝতে পেরেছে। অয়নের অনেক খারাপ লাগলো। কিছু বলতে যাবে, শিশির কিছু শোনার প্রয়োজন মনে করল না। হনহন করে নিজের রুমে চলে গেল। কুয়াশার শব্দহীন চোখে পানি ফেলছে। অয়ন বাকরুদ্ধ হয়ে গেছে। কি বলবে আর কি করবে মাথায় আসছে না। শিশির যে সম্পূর্ণ বিষয়টা ভুল বুঝেছে তা বেশ বুঝতে পারছে। অয়ন বলল, রিয়েলি সরি কুয়াশা, আমার জন্য এসব হলো। যদি এমন বেবুঝের মতো কাজ না করতাম। কিন্তু কান্না করো না, আমি শিশিরকে বুঝাবো। সে আপনার কথা না শুনবে আর না মানবে। আপনি তাকে কিছু বলতে গেলেই সে আরো দ্বিগুণ ভুল বুঝবে। ওই মানুষটা এমনই। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। অয়ন বলল, তাই বলে এমন ভুল বুঝার উপরে থাকবে? আপনি চান আমি বলবো সবটা? অয়ন বুঝলো কুয়াশার নিজের মুখের থেকে শুনলে বিষয়টা বিশ্বাস করলেও করতে পারে, তাই কথা না বাড়িয়ে বলল, মোমবাতির কোথায় আছে আমাকে বলো, আমি খুঁজে আনছি। আপাতত রান্নাঘরের র্যাকের তাকে পাবেন। ঘরে আছে, কিন্তু এখন অন্ধকারে ঘরে যেতে পারবেন না। এরই মাঝে হিমেল এলো। তাকে বৃষ্টি পাঠিয়েছে। যেতে লেট হচ্ছিল বলে ভেবেছে অন্ধকারে আটকা পড়েছে, তাই ওকে পাঠিয়েছে। হিমেল ফোনের আলো আনলে সেই আলো নিয়ে মোম খুঁজে তা ধরালো। কুয়াশাকে কাঁদতে দেখে নানান কথা জিজ্ঞেস করতে লাগলো। সে বলল, অন্ধকারে ভয় পেয়েছি, তুই শশার ঝুড়ি নিয়ে যা, আমি আসছি। বলে অয়নের থেকে মোম নিয়ে উপরে চলে গেল। উদ্দেশ্য শিশিরের ঘর। চোখের পানি টুপটুপ করে পড়ছে কুয়াশার। এক হাতে বারবার তা মুছে চলেছে। এক মুছছে তো আবার এক বের হচ্ছে পানি। এভাবেই এক হাতে মোম ধরে সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল জোর গতিতে পা ফেলে। সোজা কোনো দিক না তাকিয়ে শিশিরের ঘরে গেল। ঘরের দরজা খোলা ছিল। গিয়ে দেখলো শিশির রাগে ফুঁসছে বিছানায় বসে। নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না সে। দু হাতে বিছানা খামচে ধরে চোখ ফ্লোরের দিকে রেখেছে।
কুয়াশা ঢুকে কোনো দিকে না তাকিয়ে কোনো মতো হাতের মোমটা ড্রেসিং টেবিলের উপর রেখে বিদ্যুৎ গতিতে শিশিরের উপর হামলা চালালো। এ যে সে হামলা না, রাগ, দুঃখ, কষ্ট, গালের ব্যথা, অভিমান সব একসাথে ঝাড়তে লাগলো। শিশির চুলগুলো দুহাতে মুঠোয় নিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলার পণ করেছে। মাথা সমেত চুল ধরে টেনে টেনে ঝাঁকাচ্ছে আর অনবরত বলে চলেছে, বল কেন মারলি আমাকে? কি করেছি কি আমি? তুই কিছু না জেনে বুঝে কেন মারলি আমাকে? সত্যি না জেনে আমায় কেন মারলি তুই? সব সময় কেন আমাকে মারতে হবে তোর? আমি কি সস্তা জিনিস? তুই সত্যিটা আগে জেনে নিতি তারপর মারতি। সব সময় নিজের মন মর্জি মতো কেন চলবি তুই? পেয়েছিস কি তুই? বল কেন মারলি? বল। আমার ব্যথা লাগে না? আমার কষ্ট হয় না? আমাকে তোর মানুষ মনে হয় না? কেন মারবি আমায় তুই? কেন? কে আমি তোর? বল। এমন পাগলের প্রলাপ বলে চলেছে আর একের পর এক চুল টানছে। শিশির আটকাতে গেল ওর হাতে খামচি দিচ্ছে, আবার দু বাহুতে চাপড় দিচ্ছে, তো আবার কখনো বুক আর পিঠে থাপ্পড়, কিল, খুশি, খামচি সব দিচ্ছে। কোথাও বাদ রাখছে না। কুয়াশা শরীরে জোর মনে হচ্ছে এই মুহূর্তে শিশিরের থেকেও দ্বিগুণ বেড়ে গেছে। মানে শিশির ওকে কিছুতেই থামাতে পারছে না। আকস্মিক হামলা সামলাতে একটু বেগ পেতে হচ্ছে। কুয়াশা একদম পাগলের মতো করছে আর প্রলাপ গাইছে। তার একটাই কথা, কেন মারলি তুই? সত্যি না জেনে কেন মারলি? এই দুইটা বাক্য শতবার বলা হয়ে গেল, সাথে হিচকি তুলে তুলতে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। একদম বাচ্চারা যেমন ফুপিয়ে আটকে আটকে কথা বলে আর কাঁদে, ঠিক তেমন করে। শিশির এবার না পেরে কুয়াশার দুহাত জোর দিয়ে ধরে হাত মুচড়ে কুয়াশার পিঠে পেছনের দিকে ওকে টেনে নিজের কোলের উপর বসিয়ে নিল। বাচ্চাদের যে কায়দায় খাওয়ানো হয় ওই রকম। কুয়াশার পাজোড়া বাম দিকে নিয়েছে আর মাথা সমেত শরীরের ডান দিকে। হাত বাঁধা পড়ায় এবার অনবরত হাত মোচড়াতে লাগলো ছাড়া পাবার জন্য, কিন্তু মুখ এখনো তার চলছে। শিশির তার নিজের দু হাত দিয়ে কুয়াশার হাত ধরে রেখেছে, এখনো পাগলামো ছাড়েনি। মানে ওর এতটাই ব্যথা লেগেছে যে দিক বিদিক ভুলে গেছে। তার উপর আবার মারটা দিয়েছে শিশির, যে ওর সব থেকে অপ্রিয়। মিনিটখানে প্রলাব্যকে হাত মুচড়ে যখন হলো না, তখন মুখ এগিয়ে গিয়ে শিশিরের কাঁধে বরাবর গলার নিচে কামড় বসিয়ে দিল। জোরেই দিয়েছে। শিশির সাথে সাথেই গুঙ্গিয়ে উঠে চোখ মুখ খিচে ফেলল। দাঁতের দাঁত চেপে ব্যথা সহ্য করার বৃথা চেষ্টা করতে লাগলো। মিনিট হয়ে যাচ্ছে যখন ছাড়ছে না কুয়াশা, তখন শিশির অতি কৌশলে কুয়াশার দু হাত এক হাতের মধ্যে আটকে নিল। তারপর অন্য হাত, যেটা ডান হাত শিশিরের, সেই হাত কুয়াশার ঘাড় গলিয়ে মাথার পেছনে চুল জোরে চেপে ধরল। চেপে ধরার জন্য কুয়াশার মাথায় ব্যথা পেল, তাই মুখ তুলে নিল। তখন কুয়াশা যখন মুখ তুলে নিয়েছে, তখন শিশির ওর চুলের বাঁধন হাত থেকে আলগা করে দিয়েছে, কিন্তু সম্পূর্ণ ছাড়ল না, মাথা ধরেই রাখলো। কুয়াশা এখনও হিচকি তুলে তুলে ফুপিয়ে কাঁদছে। ভাবে লাগছে দম আটকে আসছে। হাঁপিয়েও গেছে শিশিরকে মারতে মারতে। অমনি ফুপাতে ফুপাতে শিশিরের দিকে তাকালো, আবারও বলল, বল কেন মারলি আমাকে? আমি কি খারাপ মেয়ে তুই আমাকে মারলি? এইটুকু বলে অয়নের সাথে ঘটা ঘটনা ফুপিয়ে কাঁদতে কাঁদতে আটকানো কণ্ঠে বলল সব বিস্তারিত। শিশির এবার পূর্ণ দৃষ্টি দিল কুয়াশার উপর। ঘরের দুটো মোমবাতি আলোয় মৃদু আলোকিত হয়েছে। দুটো মোমবাতি বলতে একটা শিশির ঘরে এসে জ্বালিয়েছিল। ঘরের চার্জার লাইট আছে, সেটা জ্বালানোর প্রয়োজন মনে করেনি। রাগের মাথায় মোমবাতি জ্বালিয়েছে, আর একটা কুয়াশা এনেছে। দুটা মোমবাতি আলোয় শিশির খেয়াল করে দেখল এই সবটুকুর মাঝে পুরো মুখটা লাল হয়ে গেছে কান্না করার জন্য। চোখও ফুলে উঠেছে। মোমবাতির হলুদাভা মারের দাগটা চোখে পড়ল না। ঘেমে গেছে মুখ, শরীর। কারেন্ট না থাকায় শিশিরেও ঘেমে গেছে।
তার উপর দুজন যে পরিমাণ ধস্তাধস্তি করলো, কুয়াশার চুলগুলো হাত খোপা করা ছিল সেগুলো ধস্তাধস্তির সময়ে খুলে ছড়িয়ে ছিটিয়ে গেছে। কুয়াশাকে এভাবে কাঁদতে দেখে শিশিরের কি হলো কে জানে। সে কুয়াশার ধরে রাখা হাত দুটো ছেড়ে দিল। এরপরে সেই বাম হাত কুয়াশার পেট বরাবর কোমরের পাশে আঁকড়ে ধরে কুয়াশাকে টেনে নিল নিজের মাঝে। মাথায় রাখা হাতটা কুয়াশার মাথা ধরে মিশিয়ে নিল বুকের সাথে। কুয়াশাও একটু আদরের সংকোপিয়ে বাচ্চাদের মতো শিশিরকে আঁকড়ে ধরল, একদম বাচ্চাদের মতো করে নিজের দুহাত শিশিরের কাঁধ গলিয়ে গলা আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে শিশিরের গলায় মুখ গুজে দিল। আবারও শব্দ করে কেঁদে দিয়েছে। এবারে শব্দ করে কান্নাটা স্পষ্ট স্বরে বের হতে লাগলো, কারণ তার মুখ শিশিরের গলার মাঝে। শিশিরকে দু হাতে আঁকড়ে ধরে কেঁদে চলেছে। শিশিরও যেন সব ভুলে গেছে। শুধু শিশির না, দুজনেই ভুলে গেছে তারা ঠিক কে কোথায় এবং কে কিভাবে আছে। কুয়াশা কাঁদছে আর শিশিরকে নিজের সাথে মিশিয়ে নেবার বৃথা চেষ্টা করছে। সে একটু অনুশোচনায় পড়েছে। আসলেই আগে সত্যিটা জানা উচিত ছিল। সব সময় চোখের দেখা সঠিক হয় না, কিছু চোখের দেখা ভুলও হয়। তার উচিত ছিল সেটাকে আগে তদন্ত করা। আগেই না বুঝে এতটা রাগ দেখানো কিংবা এতটা জোরে মারা উচিত হয়নি। মেয়েটা সহ্য করতে পারেনি, পারবে কি করে? সে তো কখনো এত জোরে মার কারো থেকে খায়নি। সে ছোট থেকেই দেখে আসছে এই মেয়েটাকে সবাই আদরে মানুষ করেছে, ভালোবাসায় ভরিয়ে দিয়ে বড় করেছে। আদরে বিড়াল ছানার মতো করে সকলের যত্ন করে। বাড়ির একমাত্র ফুল কিনা, বাবা চলে যাবার পর থেকেই আরো বেশি আদর পেয়েছে। সেই মেয়েটাকে এমন মায়ের দিল আজ, তাকে এমন মার আজ পর্যন্ত কেউ দেয়নি। আসলে কুয়াশার এমন মায়ের খাবার প্রয়োজনও পড়েনি। শিশির ছোট থেকে দেখে আসছে মেয়েটা জেদি হলেও যথেষ্ট ভদ্র, কখনো কারো অবাধ্য হয়নি। ভাইদের চাচুদের বাবা মাকে খুব মান্য করে চলেছে, কখনো খারাপ কাজ করেনি, যথেষ্ট শালীনতায় চলে। উগ্র স্বভাব কুয়াশার মধ্যে নেই। মেয়েটার হাজার জেদ, অবাধ্যতা, উগ্রভাব, অভদ্রতা এই সমষ্টি জিনিস শুধু আর শুধুমাত্র শিশির নামক এই ছেলেটার কাছে এসে আটকা পড়ে। শিশিরের সাথে এমন করার কারণও যথেষ্ট। সে ছোট থেকে শিশিরের অবহেলা, মারি, ঝগড়ার সাথে পরিচিত হয়েছে। শিশিরের ছোট থাকতে হিংসার কারণে কুয়াশাকে কখনো কাছে টানেনি। আসলে এসব ছোট মনের ব্যাপার স্যাপার। ছোটকালে ছেলে মেয়ে থাকে অবুঝ, তখন তাদের মনে বিবেকে যা এসে হানা দেয় সেটা আঁকড়ে ধরে। শিশিরও ছোট মনে কুয়াশার প্রতি সকলের এত ভালোবাসা সহ্য করতে পারেনি, আর কুয়াশারও ছোট থেকে শিশিরের এত অবহেলা সহ্য করতে পারেনি। সব কিছুর মাঝে এরা একে অপরের শত্রুতে পরিণত হয়েছে আস্তে আস্তে, যেটা বড় হয়ে স্বভাব এবং অভ্যাসে পরিণত হয়ে গেছে। বলতে গেলে এসব কিছু স্বভাব এবং অভ্যাসের দোষ। কুয়াশা এখনো আষ্টে পৃষ্ঠে শিশিরকে ধরা। শিশির আগলে রেখেছে। কুয়াশা কাঁদছে, কান্না থামাতে শিশির আলতো করে ডাকলো, কুয়াশা, এই কুসু, এই আচ্ছা হয়েছে, এই আচ্ছা হয়েছে, আর কাঁদতে হবে না, আমি না বুঝে মেরেছি, চুপ করে এবার। কুয়াশা শুনল কি বোঝা গেল না। আচ্ছা মুসিবতে পড়া গেল তো। যে আদুরিনীকে মেরেছে এটা খেসারত এখন কোন কোন ভাবে দেয়া লাগে কে জানে। শিশির আবার বলল, চুপ চুপ কর। আচ্ছা বাবা, হয়েছে তো, অনেক কেঁদেছিস, বাকিগুলো তুলে রাখ আগামীর জন্য। কুয়াশা এবার বোধ হয় শুনল কথা। কান্না থামিয়ে মাথা তুলে শিশিরের মুখের সামনে মুখ নিল, কিন্তু গলা ছাড়ল না। শিশিরের দুই কাঁধের উপর হাত দিয়েই রাখলো। কেঁদে কেটে নাকের পানি, চোখের পানি এক করে ফেলেছে। সেগুলো বোধহয় সহ সব শিশিরের টি শার্টেই মাখিয়েছে। দুজনেই ঘেমে নিয়ে একাকার, চটচটে হয়ে গেছে শরীর। মাথা তুলে শিশিরের মুখের সামনে মুখ নিয়ে আদুরেভাবে জিজ্ঞেস করলো, তুমি আবার মারবে আমায়? শিশিরের খুব হাসি পেল। এই মেয়ে আদরে এতটা বাদর হয়েছে। কিন্তু নিজেদের অবস্থায় শিশিরের খেয়ালে এসেছে কিছুক্ষণ আগে, তবুও সেটাকে পাত্তা দেয়নি।
এ মেয়ে যত বড় হচ্ছে তত বেশি কেমন উদ্ভট কারবার ঘটছে তার সাথে। আগে ছোট ছিল, ঝগড়া মারামারি করে শান্তি পাওয়া যেত, আর এখন শরীরের সান্নিধ্যে না চাইতেও চলে তো আসেই, সাথে কেমন অপ্রস্তুত অনুভূতি আসে। যতই হোক একটা মেয়ে বলে কথা। শিশির মনে মনে হেসে নিয়ে ঠোঁটে আলতো হাসি বজায় রেখে বলল, হ্যাঁ সে তো বটে, আবার মারবো কোনো রকম করলে দেখলে। কি আকাম করিনি, বললাম তো সব। আচ্ছা বুঝলাম। আর শোন, হুম। ওই অয়নের থেকে দূরে থাকবে। ওর মতিগতি কখন কি বলে কি করে কিছু বুঝি না। দূরে থাকবে ওর থেকে। আত্মীয় বলে কিছু বলতেও পারছি না। আমি দূরেই থাকি। অয়ন ভাইকে আমার পছন্দ হয় না, কেমন ফেভিকল টাইপ, শুধু গায়ে পড়ে ভাব জমতে আসে। পছন্দ করে তোকে? করুক, তাতে আমার কি, আমার পছন্দ না তাকে। শিশির আর কথা বলল না। এবার কুয়াশার কোমরের বাঁধন আলগা করে দিল, তারপর মাথা থেকে হাত নামিয়ে এনে বলল, নাম এবার। যে মারা মারলি, আমি একটা মেরেছি তোকে, আর তুই আমাকে গণধোলাই করলি। গোবর ঠাসা একটা। ঠিক করেছি, না বুঝে না জেনে আমাকে মারার শাস্তি। শিশির চোখ গরম করে তাকালো, ঝটকা দিয়ে কুয়াশাকে এবার বিছানায় ফেললো। কুয়াশা বিছানায় বসে বলল, স্যাবলন কোথায়? চর, আলগা পেরে দেখাতে হবে না। কামড়ে দিয়ে আসছে, কামড়ে দিয়ে আবার সেবা করতে আসছে। হাতও চলে যাচ্ছে আমার। কুয়াশা তো সেই আনন্দ হচ্ছে শিশিরকে মারতে পেরে, সে আর কিছুই বলল না, উঠে দাঁড়ালো। যা ইচ্ছে করুক গা, হয় স্যাভলন লাগাক আর না লাগাক তার দেখার নেই। সে মারতে পেরেছে, এতেই বাহাদুরি সে। শিশিরে উঠে হালকা মোমবাতির আলোয় মিররের সামনে গিয়ে কাঁধ দেখার চেষ্টা করলো। কামড়টা বেশি ক্ষতি করেনি, কারণ কলারওয়ালা টি শার্ট বলে, তবে দাঁতের ছাপ বসে লাল হয়ে উঠেছে। ভাগ্যিস কলারওয়ালা, নয়তো এই গোবর ঠাসা বোধহয় আজ কাত কামড়েই খেয়ে নিত। কুয়াশা এবার ভেঙচি কেটে একটা মোম নিয়ে হাঁটা ধরল। দরজার সামনে যেতেই শিশির বলল, এই গোবর ঠাসা, দাঁড়া। কুয়াশা ফুঁসে উঠে বলল, এই বনল, আবার কি? ঠাটিয়ে আবার একটা থাপ্পড় দেব। কথা ঠিক করে বল। কুয়াশা কিছু বলতে যাবে, তার আগে শিশির একটু আমতা আমতা করে বলল, তোর গালে আইস কিউব দে। পারবো না। এই গাল আজ ভাইয়াদের দেখাবো, তারপর তোমাকে বকা শোনাবো, তারপর আমি ক্ষান্ত হব। বলেই হাঁটা ধরল। শিশির মেজাজ নিয়ে কিছুটা দৌড়ে এসে ধরল কুয়াশার হাত, বলল, এখনো নিশ্চয়ই ব্যথা আছে, নাকি ভুলে গেলে? আবার একই জায়গায় খেতে না চাইলে কথা শোন। কুয়াশার উত্তর করতে যাবে, তা শোনার প্রয়োজন মনে করল না শিশির, বলল, চুপ। বলেই কুয়াশার হাত থেকে মোমবাতি নিয়ে ওর হাত ধরে রান্নাঘরের দিকে গেল। কুয়াশা আর কথা না বলে মনে মনে ভেঙচি দিল। মেরে আসলে আবার দরদ দেখাতে, বনল কোথাকার। মনে মনে ভেঙচিয়ে বলল। আলতো আলো আধারিত আস্তে আস্তে গিয়ে ফ্রিজ থেকে আইস কিউব নিয়ে সেটা কুয়াশার ওড়নার এক কোনায় দিয়ে ওর গালের উপর ধরল, বলল, ধরে আস্তে আস্তে স্লাইড কর, ব্যথা হবে না আর দাগ থাকবে না। কুয়াশা প্রত্যুত্তর না করে ধরল। এই বোধহয় প্রথম শিশিরের কোনো কথার প্রত্যুত্তর না করে এক কথাই শুনল। আবার এই বোধহয় সর্বপ্রথম দুজন মারামারি করে একে অপরের প্রতি দরদ দেখাচ্ছে। বাহ, কি উন্নতি! এরই মাঝে কারেন্ট চলে এলো। আবার সব আলোই ঝলমল করতে লাগলো। কুয়াশা শিশিরের দিকে একবার তাকিয়ে মুখ বাঁকিয়ে ভেঙচি কেটে ছাদের উদ্দেশ্যে হাঁটা ধরল, বরফ ডলতে ডলতে। শিশির সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়ের এতটা সান্নিধ্য আর যাওয়া যাবে না। এখন থেকে এসব দিকে খেয়াল রাখতে হবে। যখন মাথায় কিছুই ছিল না, তখন মাথায় কিছুই ছিল না বলে ওরকম একটা কাজ করে ফেলেছে। এখন শরীরের মধ্যে কেমন শিশির অনুভব হচ্ছে, বিড়বিড়ালো সে। নারী শরীরের ছোঁয়া, সান্নিধ্য ভয়ঙ্কর, যা অতি ভয়ঙ্কর। সবকিছু ঠিকঠাক করে রান্না বান্না শেষ করে রাত 12টা পার হয়ে গেল। 12টার পর সকলে একসাথে বসে খেলো।
ছাদেই খেলো সকলে। শুধু জাকির মালিতা ও জাহিদ মালিথার জন্য নিচে নিয়ে যাওয়া হলো। খাওয়া দাওয়ার পর চুকিয়ে তিনজা নিচে চলে গেল। ছোটরা সবাই একজোট হয়ে গল্প করছে আর মেহেদি পড়ছে। নিচে মাদুর বিছিয়ে বসেছে এবার। এই মাদুরের উপর শিশির, নিহার, হিমেল, অয়ন, তুষার, তুহিন শুয়ে ফোন টিপছে আর গল্প করছে। মেয়েরা কেউ একা একা মেহেদি পড়ছে তো কেউ পরিয়ে দিচ্ছে। এমনই সময় অনি বলল, শিশির ভাইয়া মেহেদি পরবা না? আমি পরিয়ে দিব। উত্তরে শিশির বলল, না অনি, আমি মেহেদি পরে না, ভাইদের দিয়ে দাও। অনি মন বেজার করে ফেলল। ঈশা সেদিকে তাকিয়েছিল। সে বুঝেছে অনি শিশিরকে পছন্দ করে। বিষয়টা তার কাছে খারাপ লাগলো। হিমেল বলল, অনি আপু আমাকে দিয়ে দাও, ভাই ওসব কোনো কালই নেয় না। অতঃপর কি আর করা, অনি হিমেলকে মেহেদি দিতে লাগলো। কুয়াশাকে বৃষ্টি দিয়ে দিচ্ছে। অনেক সুন্দর পারে বৃষ্টি মেহেদি দিতে 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 বৃষ্টি ইয়াসমিনকে বলল, ইয়াসমিন, তুহিন ভাইকে গিয়ে দাও। তুমি তো এখনো নেয়া ধরনি। এটুকু বলে আবার ফিসফিস করে বলল, এই সুযোগ কাজে লাগাও। নিজের বিয়ের মেহেদি নিজের বরের হাতে রাঙিয়ে দাও। ইয়াসমিন লজ্জা পেল। কথাটা সবাই শুনে নিয়েছে, তবুও শুনে সবাই ঠোঁট টিপে হাসছে। তুহিন একটু অপ্রস্তুত হলো, তবে কিছু বলল না। বোধহয় সম্মতি আছে। ইয়াসমিনে উঠে গেল তুহিনের কাছে। তুহিন মানা করল না, হাত বাড়িয়ে দিল হবু বউয়ের দিকে। হবু বউও যত্ন করে হাতটা নিয়ে মেহেদি দিতে লাগলো। এদিকে অয়নের ইচ্ছে হলো ওদের মতো কুয়াশার থেকে মেহেদি পড়তে, কিন্তু কুয়াশা নিজেই তো অন্যের থেকে নিচ্ছে, তাই আর প্রকাশ করল না। সকাল 6টা, সকলে উঠে পড়েছে। ঈদের দিন বেশি সময় বিছানায় কেউ থাকে না। মালিথা বাড়ির তিনজা সহ বৃষ্টি নামাজ আদায় করেই রান্নার কাজে লেগেছেন। রান্নাঘরে টুংটাং শব্দ তুলে রান্না করছেন তারা। ঈদের দিন সকাল থেকে হরেক পদের রান্না হয়। সেমাই থেকে শুরু করে নানান পদ, সেগুলোই রান্না করছে। সারা বাড়ি সুগন্ধে মোমো করছে। ইয়াসমিন ঈশাকে রাত 3টার দিকে দিয়ে এসেছিল তুহিন। তারা রাত এ বাড়িতে থাকেনি। বাড়ির পুরুষগুলো গোসলে ব্যস্ত। ঈদের নামাজে যাবে সকলে। 8টার সময় ঈদের নামাজের সময় ধার্য করা হয়েছে। সময় 7টা। উপর থেকে একে একে সব পুরুষগুলো নেমে এলো। এসে একে অপরকে সালাম দিল। কোলাকুলি করে ঈদ মোবারক জানালো ভাইয়ে ভাইয়ে। জাকির মালিথা এবং জাহিদ মালিথার পরনে সাদা পাঞ্জাবি ও সাদা পাজামা, আর সকল ছেলেমেয়েদের পরনে হরেক রকম রঙের পাঞ্জাবি ও চুড়িদার। সোফায় কুয়াশা আর অনি বসে আছে। কুয়াশা মেহেদি রং দেখতে ব্যস্ত, আর অনি শিশিরকে দেখতে ব্যস্ত। শিশিরের পরনে অ্যাশ কালারের পাঞ্জাবি, তার সাথে সাদা চুড়িদার। হাতে সেদিনের কেনা ঘড়িটা, যেটার বেল্ট কফি কালার। চুলগুলো হালকা ভেজা। ভেজা চুলে চিরুনি করে উপরে তুলেছে। চুল ভেজা থাকার জন্য কিছু অবাধ্য চুল কপালের উপর এসে পড়ে আছে। বাম হাতে টুপি আর ফোন ধরে রেখেছে। টুপিটা এখনো মাথায় দেয়নি। আতর দিয়েছে বোধহয়। শরীরে সুন্দর স্মেল আসছে। হেসে হেসে ভাইদের সাথে কথা বলছে। ইস, কি স্নিগ্ধ লাগছে ছেলেটাকে। অনি তাকিয়ে থেকে সবার উদ্দেশ্যে বলল, ঈদ মোবারক ভাইয়া। একটু থেমে আবার বলল, ঈদ মোবারক খালু। ঈদ মোবারক বড় খালু। সালামি চাই কিন্তু। সকলে ওকেই ঈদ মোবারক জানালো। এরপর জাকির মালিথা বললেন, হ্যাঁ অবশ্যই বাবা, এইদিকে এসো। অনি আনন্দে এগিয়ে গেলেন। জাকির মালিথা সহ জাহিদ মালিথা অনিকে সালাম দিলেন। এরপর জাকির মালিথা, জাহিদ মালিথা সহ ছোটরা খাবার টেবিলের দিকে গেল। বৃষ্টি এসে সেমাই পরিবেশন করলো। সেমাই খেয়ে নামাজে যায় সকলে, কিন্তু জাকির মালিথা ও জাহিদ মালিথা কোরবানি ঈদের সকালে কিছু খায় না। এর কারণ কোরবানি যিনি বা যারা দেন তাদের সকালে না খাওয়াটা নিয়ম, এবং তা অতি উত্তম। এটা দুই ভাই প্রতি কোরবানি ঈদেই করেন। নামাজ পড়ে এসে কোরবানি দিয়ে এবং সেটার কাজ সম্পূর্ণ করে তবেই খাবার খান। এমনটা করা সুন্নাহ। যেহেতু কোরবানি দুই ভাইই দেয়, সেহেতু দুজনই এ নিয়ম মানেন।
বাকিরা খেয়েই যায়। বৃষ্টি পরিবেশন করার পর জাকির মালিথা আর জাহিদ মালিথা কুয়াশাকে ডাকলেন, যেটা হর হামেশা প্রতি ঈদে হয়ে আসছে। কুয়াশাও এই ডাকের আশায় থাকে। চাচুরা ডাকতেই একদম চিলের মতো দৌড়ে এলো। কুয়াশা আসতেই জাকির মালিথা সেমাই মুখে দিলেন কুয়াশার। কুয়াশাও বিনা বাক্যে মুচকি হেসে নিল। এরপর জাহিদ মালিথা দিলেন। এই আদরটা শুধু মাত্র কুয়াশার জন্য বরাদ্দ। জালাল মালিথা এমনটা করতেন। একমাত্র নাতনির জন্য আদরের অভাব রাখতেন না। কুয়াশার বাবাও খাওয়াতেন। এখন বাবা নেই তো কি হয়েছে, একমাত্র ভাতিজার আদর কি কম পড়বে? কখনো না। প্রতি ঈদে চাচুরা ভালোবেসে এমন নিজেরা না খেয়ে কুয়াশাকে খাওয়ায়। এরপর জাকির মালিথা বৃষ্টিকে ডাকলেন। বৃষ্টি বেশ অবাক হলো। এই প্রথম ঈদ বৃষ্টির শ্বশুর বাড়িতে, তাই ঈদে এই বাড়ির নিয়ম কানুন থেকে অনবগত সে। বৃষ্টির শাশুড়ি বললেন যেতে। বৃষ্টি গেল। বৃষ্টি আসতে জাকির মালিথা একইভাবে সেমাই দিলেন বৃষ্টিকে। মুখের সামনে ধরতেই মেয়েটার আবেগে চোখটা ভিজে এলো। এ বাড়িতে একদম কুয়াশার মতো করেই তাকে দেখা হয়। কুয়াশা হেসে বলল, ভাবি নাও। বৃষ্টি আর কথা না বলে নিল। জাহিদ মালিথাও দিলেন। উপস্থিত সবার মুখে হাসি নিয়ে সবটা দেখল। তুষারের মুখেও তৃপ্তিময় হাসি। মা মরা মেয়েটাকে সে ভালোবেসে বিয়ে করে এনেছিল। এখানে এত মানুষের মাঝে সে নিজেকে কিভাবে রাখবে এটা অনেক ভাবাতো তুষারকে। কিন্তু এত জলদি যে সকলকে আপন করে নেবে সেটা ভাবনাই ছিল না। তুষারের দিকে তাকালো বৃষ্টি, দেখলো তার দিকেই তাকিয়ে আছে। বৃষ্টি কৃতজ্ঞতার চোখে তাকিয়ে হাসি দিল একটা তুষারকে। অনি দৌড়ে এসে বলল, এমা, আমি কি দোষ করলাম তাহলে? হেসে ফেলল সবাই। জাকির মালিথা বললেন, তোমাকেও ডাকতাম বাবা, এসো। অতঃপর অনিকেও সেমাই খাইয়ে দিল। এরপর জাকির মালিথা জাহিদ মালিথা সেখান থেকে চলে এলেন। এসে সোফায় বসলেন। বাকিরা 1-2 চামচ খেয়ে একে একে উঠে পড়ল। সকলেই মিনিট 10 বসলো সোফায়। তার মাঝে জাকির মালিথা বাড়ির 3 জাকে ডাকলেন। এটাও হর হামেশাই হয়ে আসছে। ওনারা ঈদের নামাজের আগে 3 জায়ের হাতেই সালামি দিয়ে তবেই নামাজে যান। নামাজের আগে নাকি স্ত্রীর হাতে সালামি দিয়ে গেলে বরকত হয় এবং সোয়াবও পাওয়া যায়। সেটাই মানেন জাকির মালিথা ও জাহিদ মালিথা। সেই সাথে আজমিরাকে 2 ভাই সালামি দেয়। নয়তো বিষয়টা দৃষ্টিকটু। জাকির মালিথা ও জাহিদ মালিথা আজমিরিকে সালামি দিলেন। আজমিরা বেগমের চোখ ভিজে এলো। এই 2টা মানুষ এতগুলো বছর ভাইয়ের সন্তানও তাকে আগলে রাখছেন। কোনো কিছু কমতি নেই। যদি মানুষ পায়ে হাত দিয়ে সালাম করা জায়েজ হতো তো সারাক্ষণ সারা জীবন 2 মানুষের পা জড়িয়ে ধরে শুকরিয়া আদায় করতেন। কিন্তু সেটা তো জায়েজ না। তাই তিনি প্রতি ওয়াক্তে মহান আল্লাহর কাছে 2 হাত তুলে শুকরিয়া আদায় করেন এবং ওনাদের জন্য 1000 বছরের হায়াত চেয়ে মোনাজাত করেন। 3 জা আবার সেখান থেকে প্রস্থান করলেন। এরপর ছোটদের সকলকে সালামি দিলেন। তুষার তুহিন সবাইকে দিল। তুষার আগেই বৃষ্টিকে ঘর থেকে সালামি দিয়ে এসেছিল। এই সালামি নিতে গিয়ে বাঁধলো এক চালান শিশির আর কুয়াশার মধ্যে। কিন্তু বেশিক্ষণ তা টিকল না। এমনিতেই নামাজ টাইম, তার উপর চাচুরা আছে। কুয়াশা ভেংচি দিয়ে উপরের পথ ধরল। সকলে বেরিয়ে গেল একসাথে নামাজের জন্য। দুপুর 2টো। এই সময়ে জাকিয়া বেগমের ভাই বোনেরা ছেলে মেয়েরা এলো। জাকিয়া বেগমের 2 ভাই ও 1 বোন আছে। ছোট অর্থাৎ শিশিরের ছোট মামার 2 ছেলে এবং খালার 2 ছেলে ও 1 মেয়ে এসেছে। শিশিরের খালার আরও একটা ছেলে আছে, তার বিয়ে হয়ে গেছে। সে আসবে একবারে বিয়েতে। বড় ভাই অর্থাৎ বড় মামার 1 ছেলে 1 মেয়ে, তাদের বিয়ে হয়ে গেছে। জাকিয়ার ভাই বোনেরা আগামীকাল আসবে। জাকিয়ার মা বাবা বেঁচে নেই। আমরিয়া বেগমেরও মা বাবা নেই। তার বোন আগামীকাল ভাইয়ের
ওখানে যাবে, এরপর 2 দিন থেকে এখানে আসবে। আর এদিকে আজমিরা বেগমের তো মা বাবাই নেই, তার উপর বোনেরাও কোনো সম্পর্ক রাখেনি, তিনি আর কাকে দাওয়াত করবে? তবুও বিয়ের দাওয়াত করেছেন, বলেছেন আসবে না। হতভাগা কপাল তার। এসব মনে করে মনটা বিষিয়ে উঠলেও সংসারের সকলের কথা মনে করে তিনি নিজেকে মানিয়ে নেন। কাজিনগুলো এসে বাড়িতে হই হুল্লোড় বাঁধিয়ে দিল। কুয়াশা ঘরে ছিল, সে বেরিয়ে এসে সবাইকে পেয়ে বেশ খুশি হয়ে গেল। জাকিয়া বেগমের বোনের মেয়েটা ক্লাস 10-এ পড়ে, এবার এসএসসি দেবে। নাম শশী, বেশ চঞ্চল মেয়েটা। কুয়াশার খুবই ভক্ত। শশী কুয়াশাকে নামতে দেখে দৌড়ে গিয়ে বুবু বলে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। কুয়াশা ধরল, ভালো মন্দ জিজ্ঞেস করলো, চারিদিকে চোখ বুলালো শশী। কাঙ্ক্ষিত দুটা মানুষকে খুঁজতে চোখ বুলালো, কিন্তু পেল না এখানে। এরই মাঝে দেখলো শিশির আসছে। সে বাইরে ছিল, যেখানে কোরবানির কাজ চলছে। শিশিরকে আসতে দেখে মৃদু চেঁচিয়ে ডাকলো। শিশিরের শরীর আপাতত নোংরা। শিশির শশীকে দেখে চোখ মুখ উজ্জ্বল করে হেসে উঠল। শশী দৌড়ে গিয়ে কেবলই ধরতে যাবে, তখনই শিশির বলল, এই 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 আমার শরীর নোংরা, ধরিস না। শশী তাকিয়ে দেখলো হাতে টি শার্টে রক্তের ছাপ। শশী বলল, কুয়াশা তা শুনে ফিক করে হেসে দিল। শশীও হেসে ফেলল। শিশির চোখ গরম করে কুয়াশার দিকে তাকালো। কুয়াশা একটু শিক্ষা দেবার জন্য ওর দিকে তেড়ে গেলে উদ্দেশ্য ওকে ওই নোংরা হাত ধরে ওকেও নোংরা করে দেবে। কুয়াশা মাত্রই গোসল করে শুধু ড্রেসটা পরেছে, চুল থেকে টপ টপ করে এখনো পানি পড়ছে। শিশির বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একাই সকল কাজ করে আসলে। লাইক কষাই। দেখ, একদম আমাকে ছুবি না, কেবল গোসল করলাম আমি। এই বলে দৌড়াতে লাগলো বসার ঘর জুড়ে। শিশির তো এবার আরও রেগে গেল তুই শুনে। বাড়িতে মেহমান ভর্তি, আর এই গোবর ঠাসা ভাষার কি অবস্থা! এখানে বড়রা বা তুষার, তুহিন, নিহার, হিমেল, অয়ন কেউ নেই আপাতত। তারা সব বাহিরে কোরবানির কাছে। শুধু জাকিয়া, আম্বিয়া আর আজমিরা আছেন, তারাও চলে গেলেন কাজে। এবার এরা করুক মারামারি। এসব দেখে দেখে চোখে ঘুম ধরে যাচ্ছে। শিশির কুয়াশার দৌড়াদৌড়ির মাঝে নিহার এলো, সাথে হিমেল। ওদের এভাবে দৌড়াতে দেখে ভেতরে এসে থামলো ঠিক শশীর পাশে। শশীকে নিহার এখনো খেয়াল করেনি, তার নজর শিশির কুয়াশার দিকে। এদিকে শশীর পাশে কারো উপস্থিতি টের পেয়ে তাকালো, দেখলো তার সেই আরেকজন কাঙ্ক্ষিত ব্যক্তি। মনটা নেচে উঠল। এই মানুষটাকে দেখার জন্যই তো এত জলদি এখানে আসার বায়না। মুগ্ধ নয়নে শশী তাকিয়ে রইল। তাকিয়ে থেকে দৃষ্টি প্রাণ সব জুড়িয়ে নিল। নিহার শশীর পাশে থেকে চেঁচিয়ে বলল, তোমার ভাইকে বলো আমাকে না ছুতে, বুনো ওলের বাচ্চা আমাকে নোংরা মাখাবে বলছে। নিহার বিড়বিড়ালো। শশী তা শুনে পাশ থেকে বলল, কথাটা নিহারের কানে যেতেই পাশ ফিরে চাইল। শশীকে দেখে অবাক হয়ে হেসে বলল, আর করছিস কি তোরা? পড়ে যাবি তো কুসু। শশী বিড়বিড়ালো। এইটুকু বিড়বিড় করে বলে হেসে নিহারকে বলল, দুটোকে নিয়ে আর পারি না। এদের মাঝে নির্ঘাত কিছু আছে। নিহার এরা হেসে যেমন ফেলল, নিজেদের তারপর দেখায় বলল, তেমন না। আরে শশী, তুমি কখন এলে? আমার কেমন জানি এমনটা মনে খেয়ালই হয়। করিনি। নিহার বিড়বিড় করে কথাটা বলল, তারপর বলল, শশী বলল, এদের মধ্যে কিছু না থাকলে এদের একে অপরের অলিম্পিক ম্যাচ চান্স নির্ঘাত আছে। আমি হলফ করে বলতে পারি। তুমি ওই কথা তা বললে? শুনে বলল, কোন কথা? এই যে এদের মাঝে কিছু একটা আছে,
এরা যেমন নিজেদের দেখায় তেমন না, বলা শেষ করে শশীকে বলল, ইচড়ে পাকা মেয়ে একটা। বলে চলে গেল নিহার শিশির। কুয়াশাকে কিছু নেই। থামাতে নিহার এরা একে যেতেই অপরের শশী জন্মের শত্রু। বিড়বিড় করে বলল, কিন্তু আপনার আর আমার মাঝে কিছু একটা হলেও হতে পারে নিহার ভাই, এবং হবার চান্স আমি বানিয়ে নেব। সেটা হলে তো আর দোষী কিছু নেই। এই সাদ্দাম আর শশী 2 বুশের বছর যুদ্ধ আগে আরো খালার একবার বাড়ি হবার চান্স থাকলেও গরমের ছুটিতে এদের মাঝে বেড়াতে কিছু হবার এসেছিল। চান্স আর সেই জন্মেও সম্ভব 2 না। বছর আগে এসে নিহারকে দেখে নিহারের উপর দাঁড়িয়ে আছো কেন? ক্রাশ খেয়ে এদিকে ঠাস এসো। করে পড়েছিল। বিকেল 5:30। সকল কাজিনরা ঘুরতে যাবার প্ল্যান করেছিল। সেই অনুযায়ী সকলে এখন তৈরি হচ্ছে, উদ্দেশ্য ঘুরতে যাবে। ইয়াসমিনকে আজ আর আসতে দেয়নি। ইয়াসমিন নিজেও আসেনি। ঈশা এসেছে, এদের সাথে ঘুরতে যাবে। তুহিন বলেছে সে যাবে না, তুষারও যাবে না, সে ক্লান্ত এখন। বৃষ্টিকে সকলের সাথে যেতে বলেছে। সকলে দুপুরের খাওয়া দাওয়া করে বিকেল অবধি জিদিয়ে নিয়ে এখন বের হবে। কুয়াশা তৈরি হয়ে নিচে আসলো। তাকে দেখে অয়ন থমকে গেল। মেয়েটার চেহারা অনেক মায়াবী, গোলগাল, বাটি জোড়া, ফোলা ফোলা গালের মুখটা অতি মায়াবী। শরীরের গড়ন একহারা লম্বা, অনেকটা কুয়াশা, 5 ফিট 5 পার হয়ে যাবে। আজ সে পরেছে হালকা আকাশি রঙের পাকিস্তানি বারিশ লং থ্রি-পিস, হালকা মেকআপ, সাথে পাথরের বড় দুল, চুলগুলো ছেড়ে দেয়া। অয়ন দেখতে দেখতে ঘোর লাগা কণ্ঠে বিড়বিড় করে বলল, ঠিক যেন এক টুকরো আকাশ খসে জমিন মাটিতে পড়েছে। কথাটা পাশে দাঁড়িয়ে থাকা শিশির শুনে নিয়েছে। সে ফোন থেকে মুখ তুলে ভ্রু কুঁচকে অয়নের দিকে তাকালো। দেখলো কি জানি এক দৃষ্টিতে দেখছে। অয়নের নজর লক্ষ্য করে সেদিকে তাকালো শিশির। দেখলো কুয়াশা শশীর সাথে কথা বলছে। মেজাজটা গরম হয়ে গেল, জ্বলে উঠল কেন জানি ভেতরের সব। এই আবালটা কুয়াশাকে দেখে এমন মন্তব্য করলো। কথাগুলো মনে মনে ভেবে নিয়ে শিশির আপন মনে বিড়বিড়ালো, এই আবলটার মন্তব্য আবলটার মতোই জঘন্য। রাত 12টার কাটা ছুঁই ছুঁই। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদের দিন যেমন উৎসব মুখর হয়, তেমন ঈদের রাত হয় উৎসব মুখর। তেমনই উৎসব মুখর পরিবেশ আজ রাত। চারিদিকে গান বাজনা, হই হুল্লোড়, রাস্তাঘাটে মানুষ ভর্তি। চারিদিকে তেল মশলা খাবারের সুগন্ধ মোমো করছে। এতটা রাত হয়ে গেছে, তবুও যেন মনে হচ্ছে না রাত 12টা ইতিমধ্যে। সকলের আত্মীয় স্বজন পরিবারের লোকজন নিয়ে ঘোরাঘুরি করছে। বিনোদনের জায়গাগুলোতে ঈদের সপ্তাহখানিক তো পা ফেলার মতো জায়গা পাওয়া যায় না। এই রাতে গান বাজনা সহ বাজি ফাটাচ্ছে বাচ্চারা, তরুণরা। বন্ধু বান্ধব নিয়ে ঈদের আনন্দ উপভোগ করছে সব। শিশিররা রাত 11টার পরে বাড়িতে এসেছে। ঈশাকে দিয়ে এসেছে বাড়িতে। তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে তবেই বাড়ি এসেছে। বাড়িতে এসে কেউ আর খাবার খায়নি। এত সময় ঘোরাঘুরি আড্ডা এনজয় করে কারো বোধহয় মন ভরেনি। বাইরে থেকে এসে সকলে আবার প্ল্যান করেছে আজকের রাত ছাদে গল্প করে কাটাবে। কেউ অমত করেনি, আনন্দ করাই যায়। এমন উৎসবমুখর পরিবেশ আসেই বছরে 2বার। তার মাঝে সব সময় তো আর কারোর সাথে দেখা সাক্ষাৎ বা কাছে পাওয়া হয় না। এবার যখন সকলে একসাথে হয়েছে, তবে একটু আনন্দ করাই যাক, ক্ষতি কি তাতে। ঘুরতে গিয়ে ঘুরোঘুরি বিনোদনের সাথে সকলে শিশির কুয়াশার ঝগড়ার বিনোদনও নিতে ভুলেনি। আসল বিনোদন ওরাই দিয়েছে। কে কয়েক ঘন্টা ঘুরেছে, তা থেকে বেশি মিনিট তারা বোধহয় ঝগড়াই করেছে। পান থেকে চুন খসতেই ঝগড়া। চুলোচুলিটা অবশ্য হয়নি রাস্তায়। আর অয়ন সব সময় কুয়াশার পেছন পেছন ঘুরেছে। এত আদিক্ষেতা দেখিয়েছে, রীতিমতো কুয়াশা বিরক্ত। আসলে ছেলেদের এতটা গায়ে পড়া স্বভাবেও মানায় না। ছেলেরা হবে স্ট্রং পার্সোনালিটির। ছ্যাঁচড়া টাইপ কেন হবে? এই প্রকৃতির ছেলেদের জাস্ট অসহ্য লাগে কুয়াশার ভাষায় ফ্যাবিকল টাইপ। তবে প্রেমে পড়লে একটু আধটু ছ্যাঁচড়া হতেও হয়,
নয়তো ভালোবাসার মানুষটার হাতছাড়া হয়ে যায়। পেছন পেছন ঘুরে ঘুরে যদি ভালোবাসা জাহির করতে না পারে তবে সেটা কিসের ভালোবাসা? ভালোবাসা প্রমাণ করতে একটু একটু ছ্যাচড়া হওয়া যায়, তাতে ক্ষতি কী?